তোমরা যে এই তিনজনকে দেখতে পাচ্ছ, টুনি, মিষ্টি টিয়ে ও সুখী পায়রা, এরা হলো টুনা পাখির বউ। আর টুনা ক্ষেতিবাড়ি কাজ করে সংসার চালায়। আর টুনা ছিল খুব কিপটে ও অলস পাখি। সত্যি একই কথা শোনালে। তোমরা সবাই গর্ভবতী হয়েছো। আমার কি যে খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে আর কয়েকদিন পর ছোট ছোট ছানায় আমার ঘরটা একেবারে ভরে যাবে। কত মজা করব। আমি আমার ছেলেদের সঙ্গে খেলা করব। কি খুশি কি খুশি। হ্যাঁ গো, ঠিকই বলেছ। ছেলে হোক বা মেয়ে হোক, আমরা দুটোতেই খুশি। না টুনি, আমার ছেলে সন্তান চায়, মেয়ে হলে চলবে না। আমি বাড়ি থেকে বার করে দেব। আর শোনো টুনি, তুমি হচ্ছ আমার বড় বউ, তাই তোমাকে আমি কিছু কথা বলছি। তোমরা সবাই গর্ভবতী, আর ভেবো না তোমাদেরকে কাজ করতে হবে না। আরাম করে শুয়ে বসে দিন কাটাবে, আর আমি বাড়ির সমস্ত কাজ করব। আর শোনো, বাসার সমস্ত কাজ তোমরা তিন বয়েই করবে। তুমি তো জানো টোনা, গর্ভবতী থাকলে চাপের কাজ করতে নেই, এতে সন্তানের ক্ষতি হতে পারে। তাই বলছি কি টোনা, তুমি একটা কাজের লোক রেখে নাও। এতে বাসার সমস্ত কাজ হবে, আর তোমার কষ্টও হবে না, আর আমাদের বাচ্চারাও ভালো থাকবে। হ্যাঁ গো টোনা, বর্দি তো ঠিকই বলছে। একই কথা বললিস টুনি। টাকাটা কে দেবে? তোমার বাবা? বেশি কথা না বলে বাড়ির কাজ করবে যা। আর ছোট বউ আর মেজ বউ, তোমাদেরকে কি নিমন্ত্রণ করতে হবে? আর বড় বউ, এই নাও ঝাড়ু, ঘর পরিষ্কার করো গা। এইসব কথা বলে টোনা সেইখান থেকে চলে যায়। আর ক্ষুধার্ত টুনি ঝাড়ু নিয়ে সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করতে থাকে। আর অন্যান্য বউরাও বাসার সমস্ত কাজ করতে থাকে। আর বাসা পরিষ্কার করতে করতে টুনির অনেক খিদে পেয়ে যায়। তখনই টুনির কাছে মিষ্টি দিয়ে আসে। মিষ্টি দিয়ে, আমার না খুব খিদে পেয়েছে রে। মিষ্টি দিয়ে আমার জন্য কিছু খাবার নিয়ে আয় তো রে। খালি পেটে আর কাজ করতে পারছি না, আমার কাজ এখনো শেষ হয়নি। টোনা দেখলে আমায় অনেক মারবে রে। টুনি দিদি, আমিও বুঝতে পারছি না টোনা কি শুরু করেছে। একটু দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। এইসব বলে মিষ্টি দিয়ে রান্নাঘর থেকে কিছু খাবার এনে টুনিকে দেয়। আর টুনি অনেক খিদে পাওয়ার জন্যই গপ গপ করে সব খাবার খেতে থাকে। আর সেখানে তখনই টোনা এসে যায়। আর টুনিকে খাবার খেতে দেখে ভীষণ রেগে যায়। সে কি টুনি, এখনো তোমার কাজ করা হয়নি, আর এক্ষুনি তোমাকে কে খাবার দিল শুনি? টোনার এমন চেঁচামেচি শুনে মিষ্টিটিয়ে অনেক ভয় পেয়ে যায়। ওগো স্বামী, টুনি দিদিকে আমিই খাবার দিয়েছি। টুনি দিদির অনেক খিদে পেয়েছিল। আহারে, তোমার বুঝি অনেক মায়া হয়েছে ছোট বউ। তবে শুনে রেখো, তুমি আমাকে না জানিয়ে খাবার দিয়েছো, তবে তুমি আজ কোনো খাবার খাবে না ছোট বউ, বুঝেছ? আর এটাই আমার আদেশ। এরপর টোনা সেইখান থেকে চলে যায়। এইভাবে টোনা তার বউদের সাথে অকারণে অত্যাচার করত। একদিন টোনা পাখি তার সকল বউকে ডেকে বলে, শোনো আমার বউরা, এই ঘরে সেটাই হবে যেটা আমি চাইবো। এখানে তোমাদের কোনো অধিকার চলবে না, বুঝেছ? আর একটা কথা শুনে রাখো, আমার ছেলে সন্তানই চাই, মেয়ে হলে চলবে না। তোমাদের মধ্যে কারো যদি মেয়ে হয়ে থাকে, তাহলে আমি ওকে ছেড়ে কথা বলবো না, বুঝেছিস? টোনার এমন কথা শুনে তার তিন বউ ভীষণ ভয় পেয়ে যায়। আর সখী পায়রা মনে মনে ভাবতে থাকে, না না, আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। সকালটা হোক, কাউকে না জানিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাব। আর আমার যদি মেয়ে ছানা হয়, জানি না টোনা আমার সাথে কি করবে। এ কি, মুন্নি দেখছি তীরের আঘাতে মরে পড়ে আছে। বেচারি হয়তো মিষ্টি বানানোর জন্যই
দুধ আনতে বাজারে গিয়েছিল, কিন্তু দুধ নিয়ে আর বাড়িতে ফিরতে পারলো না, মরে গেছে। ভালোই হয়েছে, এইবারে রকিকে বিদায় করতে পারলেই মুন্নির মিষ্টির দোকান আর বাড়িটা আমার হয়ে যাবে। এইসব বলে কাকুলি খুশিতে উড়তে উড়তে মুন্নির বাড়ি চলে যায়। রকি বাবা রকি, তুই কি জানিস তোর সর্বনাশ হয়ে গেছে? তোর মা তীরের আঘাতে মারা গেছে। তুমি কি বলছো কাকুলি মাসি? আমার তো বিশ্বাস হচ্ছে না। মা তো এক্ষুনি বাজারে দুধ আনতে গেল। বিশ্বাস না হলে আমার সাথে চল, আমি তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব। এ কি মা, তোমায় কে তীর মেরেছে? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? এখন আমি কাকে মা বলে ডাকবো? আর কার কাছেই বা থাকবো? মা, ফিরে এসো মা। কাঁদিস না বাবা, কাঁদিস না। পাশের বনে তোর এক মাসি আছে, আমি তোর মাসির বাড়ি চিনি। চল, তোকে আমি তোর মাসির বাড়িতে রেখে আসবো, আর তোর মাসিকে মা বলে ডাকবি। ঠিক আছে কাকুলি মাসি, তুমি আমাকে আমার মাসির কাছে রেখে এসো। টুনি, টুনি, বাড়িতে আছিস? আরে কাকুলি দিদি হঠাৎ করে আমার বাড়িতে? আরে এটা তো আমার বোনের ছেলে রকি। বাবা রকি, তুই তোর মাকে নিয়ে আসতে পারলি না? ওর মা পৃথিবীতে থাকলেই না নিয়ে আসবে? মানে কাকুলি দিদি, আমার বোনের কি হয়েছে আমাকে এক্ষুনি বলো। এরপর কাকুলি টুনিকে সব কথা খুলে বলে। বোন, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেলি রে? আমি তোর বাড়িতে কতদিন থেকে যেতে চাই, কিন্তু কাজের চাপে যেতেই পারি না। এখন তো চিরদিনের জন্য তোর বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেল রে। বাবা রকি আয়, বাবা আমার বুকে আয়। আজ থেকে তুই আমার ছেলে, তোকে আদর যত্ন দিয়ে বড় করবো রে। তোরা আলি রে মা, আমি তোদের অপেক্ষায় বসেছিলাম। আমি রিক্সা চালাতে যাচ্ছি, ঘরে তো চাল ডাল কিছুই নেই। রিক্সা চালিয়ে যা টাকা হবে তাতে করে সব কিছু কিনে আনবো। হ্যাঁ, আর একটা কথা, তোদের জন্য কিছু বাসি খাবার বেড়ে রেখে দিয়েছি। খাবার খেয়ে নিয়ে খেলতে যাবি কেমন? আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে মা, কিন্তু তুমি অসুস্থ অবস্থায় রিক্সা চালাতে পারবে মা? পারবো না রে মা, আমরা যে অনেক গরিব। রিক্সা যদি না চালায় দুমুঠো খাবার জুটবে না রে মা। তাই রিক্সা চালিয়ে আমাদেরকে খেতে হবে। ঠিক আছে রে মা, অনেক বেলা হয়ে গেল, এখন আমি যাই। চল ভাই চল, তাড়াতাড়ি খেয়ে নিয়ে খেলতে যাই। কুলকুলি, এই কুলকুলি, বাইরে এসে দেখ, আমরা চলে এসেছি। তোরা এসেছিস? নদীর পাড়ে খেলতে যাব, চল। পুকুর পাড়ে তো যাচ্ছিস, সাবধানে খেলা করিস, আর নদীতে গোসল করলে নদীর গভীরে একদম যাবি না, কেমন? ঠিক আছে মা, আমরা কেউ নদীর গভীরে যাব না। এইসব কথা বলে কুলকুলি ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে অসুস্থ অবস্থায় টুনি রিক্সা চালায়। পাশের বনে যাবে, পাশের বনে। দাদারা, দিদিরা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। কে কে যাবে, কে কে যাবে? আরে কি ব্যাপার, কোনো পাখিই তো এলো না। যাই, আমি বরং বাজারের দিকে ঘুরে আসি।
ওরে বাবা রে, ওরে মারে, কি হলো রে আমার? হঠাৎ করে রিক্সা থেকে পড়ে গেলাম কেন? এ কি, আমার পায়ে তো খুব ব্যথা করছে। এখন আমি কি করে রিক্সা চালাবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? তুমি আমাকে এত অসুস্থ করে দিলে কেন? টুনি এইভাবে কান্না করতে থাকে। আর সেই পথ দিয়ে টুকি, কনক ও কুলকুলি তারা উড়ে নদীর পাড়ে যাচ্ছিল। টুনির এমন কান্না শুনে সেখানে সবাই চলে আসে। একি মা, তুমি রাস্তায় এভাবে পড়ে আছো কেন? আর তোমার পা থেকে রক্ত বার হচ্ছে কেন? রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে পড়ে গেছি রে মা। তোরা চিন্তা করিস না, কোথা থেকে ওষুধি পাতা এনে আমার পায়ে লাগিয়ে দে, তাহলে খুব তাড়াতাড়ি রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। টুনি একটা গাছের নিচে বসে কাঁদছিল। টুনির সামনে একটা ভাঙা বাড়ি পড়েছিল। ইস, ঘরটা ভেঙে গেল, আমার মেয়েকে নিয়ে কোথায় থাকবো? হে ভগবান, আমাকে একটু দেখো। সামনে তো আবার বর্ষাকাল চলেই এলো। বুদ্ধি দাও আমাকে সৃষ্টিকর্তা, আমার অসহায় মেয়েটাকে নিয়ে কি করব? অন্যদিকে টিংটিং একটা বড় আপেল ধাক্কা দিতে দিতে আসতে থাকে। ওহ মা, আপেলটা কি বড় আর কি ভারী! শরীর তো ঘেমে যাচ্ছে। একটু গাছের তলায় রেস্ট নিয়ে নি, তারপর যাব। টিংটিং গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম নিতে থাকে। আর কিছুক্ষণ পর টিংটিং আবার আপেলটাকে ধাক্কাতে ধাক্কাতে টুনির কাছে নিয়ে আসে। টুনি এত বড় আপেল দেখে বলতে থাকে, একি মা, টিংটিং, এত বড় আপেলটা কোথায় পেলি? আর এটা দিয়ে কি করবি? মা, আমাদের ঘরটা তো ভেঙে গেছে, তাই এই আপেলটা দিয়ে ঘর বানাবো, আর এই ঘরটাতেই থাকবো মা। আরে মা, তুই তো ভালো বুদ্ধি বার করলিস। তুই দাঁড়া, আমি ঘর বানানোর জন্য যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। টুনি যন্ত্রপাতি নিয়ে আসে আর বড় আপেলটাকে দিয়ে খুব সুন্দর একটা ঘর বানায়। টুনি ঘরটা দেখে বলতে থাকে, এই আপেল ঘরটাকে রং করলে অনেক সুন্দর দেখাবে। টিংটিং, তুই বাজার থেকে রং কিনে আনতো, আমি ততক্ষণে ঘরটাকে গাছের ডালে বেঁধে ফেলি। টিংটিং তার মায়ের কথা মতো বাজারে চলে যায়। এইদিকে টুনি ঘরটাকে গাছের ডালে বাঁধে। কিছুক্ষণ পর টিংটিং বাজার থেকে রং নিয়ে আসে আর টুনি আপেল ঘরটাকে রং করে দেয়। এরপর ওরা ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের ব্যবস্থা তো হলো, এইবারে যে কি করে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না। মা, তুমি এত কেন ভাবছো? তুমি তো সেলাইয়ের কাজ জানো মা। একটা নতুন সেলাই মেশিন কিনে বোনের সব বাকিদের জামা কাপড় সেলাই করতে তো পারো।